বাবা যখন ছোট বইটি থেকে দুটো গল্প শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা আমার আগের গল্পগুলো শুনেছেন, বাবা যখন ছোট থেকে পছন্দ করেছেন এবং কমেন্টে আমাকে জানিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। রাস্কিন খুব সুন্দর করে আমাদেরকে আমাদের নিজেদের বাবার ছোটবেলার ঘটনাগুলো দেখতে সাহায্য করেছেন। আমরা ইমাজিন করতে পারি যে আমাদের বাবা ছোটবেলায় কেমন ছিলেন, কি কি দুষ্টুমি করতেন, কি কি ভুল করেছেন, সেই ভুলগুলো থেকে কি কি শিখেছেন। কিন্তু আমাদের ভাবতে কষ্ট হয় যে এমা আমাদের বাবাও এই ভুল করতেন বা এরকম ছিলেন বা এরকম দুষ্টুমি করতেন। বাবা তো একসময় ছোট ছিলেন আমাদের মতোই, এবং আমরা যা যা করি উনিও ঠিক তাই তাই করতেন। রাস্কিন খুব সুন্দর করে গল্পগুলো বলেছেন, কিন্তু এই গল্পগুলো তিনি কেন লিখেছেন তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা আমরা রাস্কিনের নিজের মুখ থেকেই শুনব। আদরের ছেলেমেয়েরা, এই বইয়ের জন্ম কথাটা বলি শোনো। আমার এক মেয়ে আছে সাশা, এখন অবশ্যই দিব্যি বড়সড় হয়ে উঠেছে। সে নিজেই বলে আমি যখন ছোট্ট ছিলাম, তা এই সাশা যখন ছিল একেবারেই ছোট্ট তখন ভারী ভুগতো সে। কখনো ইনফ্লুয়েঞ্জা, কখনো টনসিলাইটিস, তারপর কানের ব্যথা। এই তোমাদের যদি কখনো কান কর্কট রোগ হয়ে থাকে তাহলে নিজেরাই বুঝবে সে কি যন্ত্রণা। আর যদি না হয়ে থাকে তাহলে বুঝিয়ে বলা বৃথা, কেননা সে বোঝানো অসম্ভব। একবার সাশার কানের যন্ত্রণা খুব বাড়লো। সারাদিন রাত সে কাঁদলো, ঘুমোতে পারছিল না। আমার এত কষ্ট লাগছিল যে নিজেরই প্রায় কান্না এসে গিয়েছিল। নানা রকম বই পড়ে শোনাচ্ছিলাম আমি, নয়তো মজার মজার গল্প বলছিলাম ছোটবেলায় কিরকম ছিলাম আমি। নতুন বল ছুঁড়ে দিয়েছিলাম মোটর গাড়ির নিচে। গল্পটা সাশার ভারী ভালো লাগলো যে তার বাবাও একদিন ছোট্ট ছিল, দুষ্টুমি করতো, কথা শুনতো না, শাস্তি পেত। কথাটা মনে ধরলো তার। তারপর থেকে যেই কান কটকট করতো অমনি সাশা ডাকতো, বাবা বাবা শিগগির, কান কটকট করছে। বলো না ছোটবেলায় তুমি কি করতে। আর ওকে যেসব কথা শুনিয়েছিলাম সেগুলি তোমরা এখন পড়বে। গল্পগুলো একটু মজার। মেয়েটির রোগের যন্ত্রণা ভোলাতে হচ্ছিল তো। তাছাড়া লোভ, বড়াই, ন্যাকামি জিনিসগুলো যে কত খারাপ সেটাও মেয়েকে বোঝাতে চেয়েছিলাম বইকি। তবে ভেবো না যে আমি সারা জীবনই ছিলাম অমনি লোভী, ন্যাকা, খুঁজে খুঁজে শুধু খারাপ ঘটনাগুলোই বেঁচেছি। আর নিজের জীবনে তেমন ঘটনা না পেলে অন্য কোনো বাবার জীবন থেকে নিলেই বা কে আটকায়। সবাই তো একদিন ছোটই ছিল। মোট কথা, গল্পগুলো বানানো নয়, সবই সত্যি। এখন সাশা বড় হয়েছে, ভোগে সে এখন খুব কম, নিজে নিজেই বড় বড় মোটা মোটা বই পড়ে। তবে মনে হলো একজনকার বাবা ছেলেবেলায় কি করতো সেটা শুনতে অন্য ছেলে মেয়েদেরও ভালো লাগতে পারে। এটুকুই আমার বলবার কথা। তবে আরেকটি জিনিস আছে, সেটা বলতে চাই গোপনে। বইটি কিন্তু অসমাপ্ত, তার শেষটা আছে তোমাদের সকলের নিজের নিজের সংসারে। কেননা প্রত্যেকেরই তো বাবা আছে, আর ছোটবেলায় তিনি কি করতেন সেটা সবাই শোনাতে পারেন মাও। বলতে কি আমি নিজেই সেই গল্পগুলো শুনতে ভারী উৎসুক। এবার তোমাদের সকলের সুখ আর স্বাস্থ্য কামনা করে বিদায় নেই। তোমাদের আলেকজান্ডার রাস্কিন। ছোটবেলায় আমাদের সবারই কোনো না কোনো সময় বাবা মায়ের হাত ধরে ডাক্তারের কাছে যেতে হয়েছে, তাই না? কখনো গলার ব্যথার জন্য, কখনো জ্বর, কখনো দাঁত তুলতে। কি ভয়ই না লাগতো না ওয়েটিং রুমে বসে থাকতে অন্য বাচ্চাদের সঙ্গে। ডাক্তার না জানি কি করে, আর শরীরটাও তো তখন খারাপ। কিছুই ভালো লাগতো না, ভয়টাই বেশি কাজ করতো। আমাদের বাবারও ঠিক সেরকম ডাক্তারের কাছে যেতে হয়েছিল। সে নিয়ে একটা গল্প আছে, গল্পের নাম প্রফেসরকে কামড়। বাবা যখন ছোট তখন ভারী রোগে ভুগতো, কেবলই ঠান্ডা লাগতো। কখনো হাঁচি, কখনো কাশি, কখনো গলায় ব্যথা, কখনো কানে। শেষ পর্যন্ত তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তার দরজার বাইরে সাইনবোর্ড লটকানো, কান গলা নাক। ওটা কি ডাক্তারের উপাধি নাকি? ঠাকুরদা ঠাকুমাকে জিজ্ঞেস করলো বাবা। ওরা বললেন না, কান গলা নাকের অসুখ এখানে দেখা হয়, বেশি বকিস না। বাবার কান গলা নাক দেখে ডাক্তার বললে অপারেশন করতে হবে। মস্কোয় এলো বাবা, গলার বিচি কাটতে হবে। ভয়ানক বুড়ো, ভয়ানক কড়া, ভয়ানক পাকা চুল। প্রফেসর বলল, খোকা হাঁ করো তো।
বাবা হাঁ করতেই প্রফেসর ধন্যবাদটুকুও না জানিয়ে সোজা হাত চালিয়ে দিল গলার মধ্যে। একেবারে ভেতরের দিকে কি সব টেপাটেপি করতে লাগলো। বেশ ব্যথা লাগছিল, বিশ্রী লাগছিল। তাই এই পেয়েছি এবার বাছাধন বলে প্রফেসর আরো জোরে টিপুনি দিতেই চেঁচিয়ে হাত সরিয়ে নিলে মুখ থেকে। সে হাত ঢোকাবার সময় যেমন আচমকা ঢুকেছিল, বেরুলো আরো আচমকা। সবাই দেখলো তার বুড়ো আঙুলে রক্ত। একেবারে চুপচাপ হয়ে গেল সবাই। প্রফেসর বলল, আইডিন। আইডিন এলো। বুড়ো আঙুলে আইডিন লাগালে প্রফেসর। তারপর বলল, তুলো ব্যান্ডেজ। তুলো ব্যান্ডেজও এলো। নিজেই এক হাতে বুড়ো আঙুলে ব্যান্ডেজ করলো। তারপর শান্ত গলায় বলল, 40 বছর কাজ করছি, কামড় খেলাম এই প্রথম। যার ইচ্ছে ছেলেটার অপারেশন করুক, ব্যাস আমি চললাম। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে চলে গেল প্রফেসর। ঠাকুরদা তখন ভয়ানক চটে গেলেন বাবার উপর। বললেন, মস্কোয় নিয়ে আসা হলো তোকে তোর রোগ সারাচ্ছে, আর কি লাগিয়েছিস তুই? সাবধান, পাশেই দাঁতের ডাক্তারের ঘর। ডাক্তারকে কামড়ালেই ছেলেদের ওখানে নিয়ে গিয়ে দাঁত তুলে ফেলা হয়। আগে ওইখানেই যাবার স্বাদ হয়েছে বুঝি? এদিকে আমি কি না আবার ভাবছিলাম অপারেশনের পর আইসক্রিম কিনে দেব তোকে। আইসক্রিমের কথা শুনে ভাবনা হলো বাবার। আইসক্রিম তো তাকে দেওয়া হতো না। সবাই ভয় পেত কানে নাকে গলায় ঠান্ডা লাগবে। ওদিকে আইসক্রিমের উপর বাবার ছিল ভারী লোভ। বাবাকে বলা হয়েছিল অপারেশনের পর সব ছেলেকেই আইসক্রিম দেওয়া হয়, সেটা নাকি খুবই উপকারী, রক্ত বন্ধ হয়ে যায় তাতে। সে সময় সত্যি করে তাই করা হতো। তাই আইসক্রিমের কথা ভেবে বাবা বলল, আর কখনো করব না। তাহলেও যে ছোকরা ডাক্তারটি অপারেশন করছিল সে হুঁশিয়ার করে দিল, এ মনে রাখিস, কথা দিচ্ছিস তো? বাবা ফের বললে, আর কখনো করব না। হেলান চেয়ারে বসিয়ে বাবার হাত পা চেপে ধরা হলো। সেটা কামড়ে দিয়েছিল বলে নয়, সব ছেলেকেই অমনি চেপে ধরা হয় যাতে ডাক্তারের কাজে ব্যাঘাত না ঘটে। ভারী যন্ত্রণা হচ্ছিল বাবার, কিন্তু আইসক্রিমের কথা ভেবে সব সহ্য করে গেল। শেষকালে ডাক্তার বললে, বাহ, বাহাদুর ছেলে, কাঁদলেও না। ভারী আনন্দ হয়েছিল বাবার। কিন্তু ডাক্তার বলে উঠল, যাহ, আরেক টুকরো রয়ে গেছে দেখছি, আরেকটু সইতে পারবি তো? পারবো, বলে বাবা ফের আইসক্রিমের কথা ভাবতে লাগলো। যাক, বললে ডাক্তার, এবার খালাস, বাহাদুর ছেলে, সত্যিই কাঁদলে না দেখছি। এবার আইসক্রিম খেতে পারিস। কোন আইসক্রিম খেতে ভালোবাসিস? ক্রিম আইসক্রিম। বাবা তাকিয়ে দেখলো ঠাকুরদার দিকে। ঠাকুরদা কিন্তু তখনও রেগে আছেন বাবার উপর। বললেন, বিনা আইসক্রিমেই চলবে, শিক্ষা হোক, কামড়াতে যেন আর না যায়। এতক্ষণে আইসক্রিম পাওয়া যাবে না শুনে বাবা আর পারল না, কেঁদে ফেলল। সবারই মায়া হচ্ছিল, ঠাকুরদা কিন্তু টললেন না। বাবার এমন অভিমান হয়েছিল যে ঘটনা এখনো পর্যন্ত তার মনে আছে। আর তারপর থেকে ক্রিম, চকোলেট, বেরি, কত রকম আইসক্রিম বাবা তো কতবারই খেয়েছে। কিন্তু অপারেশনের পর তখন যে আইসক্রিমটি পাবার কথা ছিল তা না পাওয়ার দুঃখ বাবার এখনো যায়নি। এরপর থেকে রোগ কমে গেল বাবার, তেমন হাঁচি নেই, কাশি নেই, গলার ব্যথা, এমনকি কানের ব্যথাও তেমন করতো না। অপারেশনে খুবই ভালো ফল দিয়েছিল। বাবা বুঝলো কিছুটা সহ্য করতে পারলে পরে ভালো হয়। এরপর আরো নানা রকম ডাক্তার অনেকবার কাটাকুটি করেছে, নানা রকম সুই ফুটিয়েছে, কিন্তু তার জন্য আর কখনো কাউকে বাবা কামড়ায়নি। জানতো ওগুলো তার উপকারের জন্যই। শুধু কারোর ভরসায় সে আর থাকতো না, নিজের আইসক্রিমটি নিজেই কিনে নিত। কেননা আজও পর্যন্ত বাবা আইসক্রিম ভালোবাসে খুবই। আমাদের জীবনের ঘটনার সঙ্গে একদম মিলে যায়, তাই না? এই গল্পটি থেকে একটা লাইনে কিন্তু শেখার আছে, কিছুটা সহ্য করতে পারলে পরে ভালো হয়। এখনকার দিনের জন্য খুব উপকারী একটি শিক্ষা। আমরা কিন্তু একদম কিছু সহ্যই করতে চাই না। বর্তমান যুগে দেখছি তো কেউ কিছু একটুক্ষণের জন্য আমরা সহ্য করতে পারি না। বাবার ছোট্ট একটা গল্পের মধ্য দিয়ে এই শিক্ষাটুকু আমাদের সামনে লেখক খুব সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করে দিয়েছেন। কিছুটা সহ্য করতে পারলে পরে ভালো হয়।
ছোটবেলায় আমাদের সবারই একটা কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়, বড় হলে আমরা কে কি হতে চাই। আর আমাদেরও চটপট সবার একই উত্তর, ডাক্তার হতে চাই, নইলে ইঞ্জিনিয়ার হতে চাই, নাহলে পাইলট হতে চাই। এই তিন পেশার বাইরে আমরা কেউ ভাবতেই পারি না। কিন্তু আসলে আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট এই তিনটার কোনোটাই হতে চাই না, সেটা আমরা নিজেরাও খুব ভালো করে জানি। বাবারও এই প্রশ্নের মুখোমুখি হতে হতো, এবং বাবা কি কি হতে চাইতেন তার জীবনে, এটা বাবার নিজের মুখ থেকেই শুনবো। দ্বিতীয় গল্পের নাম পেশা বাছাই। বাবা যখন ছোট, তখন প্রায়ই একটা প্রশ্ন শুনতে হতো তাকে। লোকে জিজ্ঞেস করতো, বড় হয়ে কি হবি বলতো? জবাব দিতে বাবার একটুও দেরি হতো না, তবে প্রতিবারেই সে জবাব হতো আলাদা আলাদা। প্রথম দিকে বাবার ইচ্ছে ছিল রাতে চৌকিদার হবে। ভারী ভালো লাগতো যে সবাই ঘুমোচ্ছে, কিন্তু চৌকিদারের ঘুম নেই। তাছাড়া চৌকিদার যে কাঠের হাতুড়ি পিটিয়ে টহল দিয়ে যেত, সেটাও ভারী ভালো লাগতো তার। সবাই যখন ঘুমোচ্ছে তখন যে আওয়াজ করা যাবে, এতে ভারী আনন্দ লাগতো বাবার। পাকাপাকি বাবা ঠিক করে ফেললো যে বড় হয়ে রাতে চৌকিদারি সে হবে। এই সময় সুন্দর একটি সবুজ ঠেলা বাক্স সমেত দেখা দিল এক আইসক্রিম ফেরিওয়ালা। গাড়িও ঠেলা যাবে, আইসক্রিমও খাওয়া যাবে। একটা করে আইসক্রিম বিক্রি করব, একটা করে খাবো, বাবা ভাবলো। আর ছোট খোকা খুকু দেখলে দিয়ে দেব বিনা পয়সাতেই। ছেলে আইসক্রিম ফ্রি করবে শুনে ছোট্ট বাবার মা বাবারা ভারী অবাক হয়ে গিয়েছিল। এই নিয়ে অনেক হাসাহাসি করেছিল তারা। বাবা কিন্তু এই মজার সুস্বাদু পেশাটাকে আঁকড়েই রইল মনে মনে। এই সময় হঠাৎ একদিন রেল স্টেশনে এক আশ্চর্য লোক দেখলে বাবা। লোকটা সারাক্ষণ কেবল ওয়াগন আর ইঞ্জিন নিয়ে খেলছে। সে খেলা খেলনা নিয়ে নয়, সত্যিকারের ইঞ্জিন নিয়ে। লাফিয়ে চত্বরে নামছে, ঢুকে যাচ্ছে ওয়াগনের তলায়। অপূর্ব কি এক খেলা চালাচ্ছে। কে লোকটা? জিজ্ঞেস করলো বাবা। জবাব এলো, রেলের খালাসি, ওয়াগনের আংটা লাগায়ও। সঙ্গে সঙ্গে বাবা শেষ পর্যন্ত বুঝিয়ে নিল কি সে হবে। ভেবে দেখো একবার, ওয়াগনের আংটা লাগাচ্ছি আর খুলছি। দুনিয়ায় এর চেয়ে চমৎকার আর কিছু আছে? জানা কথা, থাকতেই পারে না। বাবা যখন ঘোষণা করলো যে সে রেলের খালাসি হবে, তখন কে যেন জিজ্ঞেস করেছিল, আর আইসক্রিম? ভাবনায় পড়ল বাবা। রেলের খালাসি হবে তাতে বাবার কোনো সন্দেহই নেই, কিন্তু আইসক্রিম ভরা সবুজ বাক্সটাও ছেড়ে দিতে মন চাইছিল না। শেষ পর্যন্ত একটা উপায় বার করলো বাবা। ঘোষণা করলো, খালাসি আইসক্রিমওয়ালা দুই হব। ভারী তাজ্জব ব্যাপার, কিন্তু ছোট্ট বাবা বুঝিয়ে দিলে তাতে আর মুশকিল কি। সকালে আইসক্রিম নিয়ে বেরোবো, ঘুরে ঘুরে তারপর ছুটতে যাব স্টেশনে, সেখানে ওয়াগনে আংটা লাগাবো, ফের ছুটতে যাব আইসক্রিম নিয়ে, তারপর ফের চলে আসবো স্টেশনে, ওয়াগনের আংটা খুলবো, আবার যাব আইসক্রিমে। এই চলবে। গাড়িটা রাখবো স্টেশনের কাছেই। আংটা খোলাখুলির জন্য বেশি দূর ছোটাছুটি করতে হবে না। সবাই খুব হেসে উঠল। ছোট্ট বাবা তখন রেগে গিয়ে জানিয়ে দিল, তোমরা যদি হাসাহাসি করো তাহলে বলে দিচ্ছি রাতে চৌকিদারিও ছাড়বো না। রাত তো আমার ফাঁকা। চৌকিদারি হাতুড়ি ঠুকতেও শিখে গিয়েছি, একজন চৌকিদার আমায় দেখিয়ে দিয়েছে। এইভাবেই সব ঠিক হয়ে গেল। কিন্তু শিগগিরই পাইলট হবার স্বাদ হলো বাবার। পরে ইচ্ছে হলো অভিনেতা হবে, থিয়েটার করবে। পরে একবার ঠাকুরদার সঙ্গে একটা কারখানা দেখতে গিয়ে ঠিক করলো টার্নার হবে। তাছাড়াও জাহাজের মাল্লা হবার ইচ্ছে হয়েছিল বাবার। তা না হলে অন্তত সশব্দে চাবুক চালিয়ে এক পাল গরু নিয়ে রাখালি করবে। একবার তার জীবনের পরম কামনা হয়ে উঠেছিল কুকুর হবে। সারাদিন সে হামাগুড়ি দিয়ে বেড়ালো, লোক দেখে ঘেউ ঘেউ করে ডাকলো। একজন বুড়ি তার মাথায় হাত বোলাতে গেলে বাবা কামড়ে দেবারও চেষ্টা করলো। কুকুরের ডাকটা বাবার বেশ হতো, কিন্তু কুকুরের মতো পা দিয়ে কান চুলকোনোটা বাবা যথাসাধ্য চেষ্টা করেও আয়ত্ত করতে পারল না। ভালো করে আয়ত্ত করার জন্য সে বাড়ির বাইরে গিয়ে তুজিক কুকুরের পাশে বসলো। রাস্তা দিয়ে তখন অচেনা এক সৈন্য যাচ্ছিল। থেমে গিয়ে অনেকক্ষণ ধরে বাবাকে দেখলো সে। তারপর জিজ্ঞেস করলো, কি করছিস রে খোকা? কুকুর হচ্ছি, বলল ছোট্ট বাবা।
অচেনা লোকটা তখন জিজ্ঞেস করলো, মানুষ হতে চাস না বুঝি? মানুষ তো আমি অনেকদিন আগেই হয়েছি, বলল বাবা। লোকটা বলল, কুকুরই যখন হতে পারছিস না তখন মানুষ আর কোথায় হলি? ওকে কি আর মানুষ বলে? তবে কাকে বলে? জিজ্ঞেস করলো বাবা। তুই নিজেই ভেবে দেখ, বলে চলে গেল লোকটা। মোটেই ঠাট্টা করেনি সে, এতটুকু হাসেও নি। কিন্তু ছোট্ট বাবার কেন জানি ভারী লজ্জা হলো। ভাবতে শুরু করলো বাবা। কেবলই ভাবে আর ভাবে, আর যত ভাবে তত লজ্জা হয়। সৈন্যটা তাকে কিছুই বুঝিয়ে বলেনি, কিন্তু নিজেই সে হঠাৎ একদিন বুঝলো রোজ রোজ নতুন নতুন পেশার পেছনে ছোটাটা কোনো কাজের কথাই নয়। আর সবচেয়ে বড় কথা, এখনো সে ছোট। কি যে সে হবে সেটা নিজেই সে এখনো জানে না। প্রশ্নটা ফের কেউ তাকে জিজ্ঞেস করলে সৈন্যের কথাটা মনে পড়ে যেত বাবার। বলতো, মানুষ হব। তাতে কিন্তু কেউ হাসতো না। ছোট্ট বাবা বুঝলো যে এইটাই সবচেয়ে সঠিক উত্তর। সবার আগে হতে হবে খাঁটি মানুষ। পাইলটই হোক কি টার্নারই হোক, রাখালি হোক কি অভিনেতাই হোক, সকলের পক্ষেই সেইটাই বড় কথা। আর মানুষ হলে পা দিয়ে কান চুলকোনোর কোনো দরকারই হয় না। আসলে ছোট্ট বাবার মতো আমাদেরও সবার ধারণা আমরা তো জন্ম মুহূর্তেই মানুষ হয়ে গিয়েছি, আমাদের আর মানুষ হওয়ার আলাদা করে কি দরকার। কিন্তু এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা। মানুষ হওয়াটা সারা জীবনের একটা সাধনার ব্যাপার, এটা চলমান একটা প্রক্রিয়া। আমরা যে পেশায় থাকি না কেন, মানুষ হওয়ার চর্চাটা আমাদের চালিয়ে যেতে হয়, এবং সেটাই আসল কাজ। আজকে এ পর্যন্তই, পরে দেখা হবে নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর লিসনিং।